হ্যালো হ্যালো কি করবো গলায় বলুন বাইক থেকে দেখে লাগি 200 টাকা নিয়ে সেটাই করে না ভয়টা কি করে এটা হবে না যদি আমরা বলে যে তোমাকে কেউ চেঁচাতে হবে দিয়ে দেবেন উনি লাগিয়ে দিই এখানে একটা তক্তা লাগিয়ে উঠে যাবে না আর এর মধ্যে হাতে করে বলাই যাবে হ্যাঁ কিন্তু ওটা শোনা যাচ্ছে না তো অফ করা অন করলেও হচ্ছে না নাকি হ্যালো হ্যালো অল্প হচ্ছে না না আছে আছে সবাই আসছে নমস্কার আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রধান মুখপাত্র শ্রী দেবজিৎ সরকার মহাশয় এবং আমাদের আইটি ইনচার্জ জয় মল্লিক। মাননীয় বিরোধী দলনেতা শ্রী অধিকারী আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার বক্তব্য রাখবেন, আপনারা শুনুন এবং শেষ হলে আপনাদের প্রশ্ন করবেন। বুঝেছি, কিন্তু ওই খালি গলাতেই বলতে হবে, মাইকটা গোলমাল করছে, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো খালি গলায় বলবো ওখানে আসছে হ্যাঁ যাচ্ছে শুভ দুপুর আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যবাসীকে শিব চতুর্দশীর আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামীকাল শিব চতুর্দশী, সর্বত্র মহাদেবের মন্দিরে শিবালয়ে শিব মন্দিরে আমাদের সনাতন সংস্কৃতি মেনে, ভারতীয় সংস্কৃতির পরম্পরা মেনে যে ধর্মীয় উৎসব, তাতে সবাই সামিল হবেন এটা প্রার্থনা করছি এবং আশাও করছি। আমাদের আজকের টকিং পয়েন্ট আপনাদের সামনে, এর আগেও আমি আমাদের বিধাননগরের যে বিজেপির ওয়ার্কিং প্লেস রয়েছে সেখান থেকে আমি বিস্তারিতভাবে কয়েকদিন আগে জানিয়েছিলাম অন্তর্বর্তী বাজেটের পরে যে পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার সৃষ্টিকারী 51টি কর্মবিনিয়োগ কেন্দ্রে তালাচাবি লাগানো, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক যিনি তৈরি করেছেন তথাকথিত মা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার, শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে 2013 সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন। 2013 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রর বাজেটে যুব উৎসাহ প্রকল্প, যা 2013 সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা, 17 লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া, 1 লক্ষ আবেদনকারীকে মাসে 1,500 টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া, বাকি 16 লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা, 1 লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। সেই যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, যিনি 17-18 অর্থবর্ষ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে 17 লক্ষ আবেদনকারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে, কেজি দরে বিক্রি হয়েছে,
না অন্য কিছু হয়েছে, না পুড়িয়ে ফেলেছেন, আমরা জানি না। এই 17 অক্ষর তালিকা আমাদের হাতে আছে। আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে। নির্বাচন যত আসবে, এই সরকার যে চাকরি বিরোধী, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী, এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা, ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন। তাদের থাকা খাওয়া, তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন। এটাও আমরা সেদিন দেখেছি। লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য 7 দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল, স্কুল, কলেজ, পাঠাগার ইত্যাদিতে। সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে, যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন। উল্টো যা হয়েছে, মানুষ সেটা 2020 সালে করোনা কালে সবাই দেখেছেন, 21-এও দেখেছেন, করোনা থার্ড ওয়েভের সময়। মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায়। সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাইয়ের, কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেচ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে, শ্লীলতাহানি খবর আসছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জিহাদি বাহিনী খুন করছে, অনুব্রত মণ্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী 500 টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন। এটার সঙ্গে ভোট অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এটা সিম্পলি অ্যাডিশনাল বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন, কিন্তু অর্থনীতির এবিসিডি মানেন না। যা কিছুদিন আগে নির্মলা সীতারামনজি সংসদের 2টো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে, ইনডিসিপ্লিন অব দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, ক্যাগের রিপোর্ট ভাইলেশন, এগুলো বলেছেন। এরপরে আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। যেভাবে 17 লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের, যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া, ঠিক আগামীকাল থেকে শিব চতুর্দশীর দিন, উনার তো নত্যসত্য জ্ঞান থাকে না যে হিন্দুদের বড় উৎসব আছে কালকে, উনার খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু কালকে তিনি 294টা বিধানসভায় আইপ্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল
আর 2টো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। চাকরি দিলেই পার্থ অর্পিতারা চাকরি বিক্রি করবে, চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই সিবিআই, ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স আসবে, তারা এলেই পার্থকে জেলে যেতে হবে, সঙ্গে মানিককে যেতে হবে, সঙ্গে কল্যাণময়কে জেলে যেতে হবে, সঙ্গে এসপি সিনহাকে জেলে যেতে হবে, জীবন কৃষ্ণকে এখনো জেলে থাকতে হবে। তাই তিনি এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন, আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। আগামীকাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা 1 শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে, তারা মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক বক্তব্য দেখবে যে অন্তত আমরা তো কিছু না হোক এটা পেতে চলেছি। ইতিমধ্যে জলপাইগুড়ির এক নেতা ঘোষণা করেছেন যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন। তাই প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। 1। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন, আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে
এই ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন, আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় 6 মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব, পূরণ করেছেন। 3,55,000 ভ্যাকেন্সি ছিল। আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্র্যাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। কিন্তু এটাতে 5 বছর উনি দেবেন। উনার প্রস্তাবিত আগে ছিল 13-তে 8 পাস, এবার করেছে 10 পাস, এবং উনি বলেছেন 5 বছর দেবেন। কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা উল্টো দিকে পিছনটাকে জয় আর দেবজিৎ হ্যাঁ উল্টো একই হচ্ছে না। উপরে তোলা যাবে না, মুখ কাটবে। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই, এটাও করবেন। চাকরি চাই বাংলা, চাকরি চাই বাংলা। 2,15,00,000 বেকার, 2,15,00,000 বেকার। 2013 সালের 17 লক্ষ ফর্ম কেজি দরে বিক্রি করেছে এই সরকার। ভিড় করবে, ছবি তুলবে, আইপ্যাক থেকে বলবে, রেকর্ড থেকে যাবে। হ্যাঁ না, আইপ্যাক থেকে বলবে, আর অনলাইনে বললে যদি রেকর্ড থাকে হাইকোর্টে যায়। এবং আরেকটা কথাও আপনাদের, আমার বেকার যুবক যুবতী ভাই বোনেদেরকে অনুরোধ করব, রিসিভ কপি নিয়ে আসবেন, রিসিভ কপি রাখবেন। এই চিটিংবাজদের চিটিংবাজি আইপ্যাকের বুদ্ধিতে আপনারা এটা নিয়ে আসবেন, এবং খরচা করে জেরক্স করবে, ছবি দেবে, তারপরে ছুঁড়ে ফেলে দেবে কেজি। এবং পয়সা খরচ করে ফটো দিতে হবে, জেরক্স দিতে হবে। পরিযায়ী শ্রমিকরা যদি, বা পরিযায়ী শ্রমিক শুধু নয়, পরিযায়ী কোনো শিক্ষিত যুবক যুবতী যদি থাকেন, তাকে গাড়ি ভাড়া করে আসতে হবে, কারণ অনলাইনের কোনো ব্যবস্থা নেই, অল ম্যানুয়াল এবং অফলাইন। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে 750 টাকা করে এক্সাম ফি নেওয়া হয়েছিল। 10.5 লক্ষ ছেলের কাছ থেকে নিয়েছে, ছেলে মেয়ের কাছ থেকে। অথচ সেই পরীক্ষাটা কেবলমাত্র যারা টেন্টেড তাদের বাদ দিয়ে 14 সালের যারা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছিল 16 সালের যে পরীক্ষা হয়েছিল, 16 সালের যে পরীক্ষা হয়েছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু 10.5 লক্ষ লোকের কাছ, ছেলে মেয়ের কাছ থেকে 750 টাকা করে তুলে নিয়েছিল। এই চিটিংবাজ
ফেরেববাজ মিথ্যাবাদী সরকার পশ্চিম বাংলায় সব ধ্বংস করেছে। ঠিক নির্বাচন ঘোষণার আগে 15 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ড্রামা করছে। তার বিষয়ে আজকে আমার মূল বক্তব্য ছিল, উনি কাল থেকে যা যা করতে চাইছেন, আপনাদের যা যা করা উচিত, সেই বিষয়ে আমি এখানে কিছু তথ্য এবং বক্তব্য রাখলাম। প্রশ্ন থাকলে হিন্দিতে ব্রিফ করে দিন না হিন্দিতে একটু এই পার্টটা শুধু একটু ব্রিফ চাকরি চায় হ্যাঁ देखिए, पश्चिम बंगाल का जो आम चुनाव, वो चुनाव के लिए तैयारी पूरी जोर से राजनीतिक दल भी कर रहा है, इलेक्शन कमीशन भी कर रहा है। पश्चिम बंगाल में 2021 में सरकार फॉर्मेशन हुआ था 7 मई। इस बार 6 मई के अंदर चुनाव और नया सरकार बन जाना चाहिए। ये चुनाव साल में वोट ऑन अकाउंट होता है। चुनाव का दौरान जो एमसीसी रहेगा, उस दौरान जो रिकरिंग एक्सपेंडिचर है सैलरी से लेकर, वो जो सामाजिक सोशल प्रोग्राम है उसको कंटिन्यू रखने के लिए, इसमें कोई नया स्कीम, नंबर ऑफ बेनिफिट्स, बेनिफिशियरी, अमाउंट ऑफ बेनिफिट्स या नया तरीके से बढ़ाने का कोई मौका भी नहीं है। लेकिन पश्चिम बंगाल का सरकार, ये सरकार आप सबको मालूम है, तुष्टीकरण की सरकार, ये सरकार भ्रष्टाचारी सरकार, ये सरकार परिवारवादी सरकार, इतना हाई एंटी इनकम्बेंसी है। खास करके हेल्थ, एजुकेशन, इंडस्ट्री सेक्टर में डिजास्टर, नारी सुरक्षा को लेकर अभया से दुर्गापुर मेडिकल कॉलेज तक, हमारा कस्बा लॉ कॉलेज तक, जो इंसिडेंट हो रहा है, इसके लिए कन्या सुरक्षा, नारी सुरक्षा के लिए बंगाल का हर माता, बहन, बेटी, दीदी सब इन सरकार के खिलाफ है। सब मिला के यहाँ 2 करोड़ से ज्यादा बेरोजगार नौजवान है, उनका चाकरी देने का कोई कोशिश है सरकार नहीं किया। वोट ऑन अकाउंट में नया एम्प्लॉयमेंट जनरेशन और जो स्टेट गवर्नमेंट का जो वैकेंसी है उसको पूरा करने का कोई बजटरी एलोकेशन भी नहीं है। 2 करोड़ 15 लाख पश्चिम बंगाल में रजिस्टर्ड अनएम्प्लॉयड एडुकेटेड यूथ्स है। लास्ट हमारी यहाँ स्कूल सर्विस कमीशन का नोटिफिकेशन हुआ था 2015 में, जो हर साल होना मैंडेटरी था। पब्लिक सर्विस कमीशन, उसका लास्ट नोटिफिकेशन हुआ है 2017 में। 51 एम्प्लॉयमेंट एक्सचेंज था, वो एक्सचेंज को ममता बनर्जी की सरकार बंद कर दिया है और 51 एम्प्लॉयमेंट एक्सचेंज को लेबर डिपार्टमेंट का साथ मर्जर भी कर दिया। 2013 में जो आज काल से ये फॉर्म डिस्ट्रीब्यूशन करने का वो लोग प्लान किया, मैनुअली करेगा, ऑफलाइन करेगा, कतार में खड़ा होकर ये फॉर्म फिलअप करना पड़ेगा। इसके लिए जेरोक्स का रुपया और कालार फोटो अपने जेब से अनएम्प्लॉयड यूथ को खर्च करना पड़ेगा। इसमें अभी सबको मालूम है, सब ऑनलाइन चलता है, थ्रू पोर्टल चलता है। थ्रू पोर्टल करेगा तो ऑनलाइन करेगा तो उसका रिकमेंड डॉक्यूमेंटेशन हो जाएगा। ये फर्जी सरकार, झूठा सरकार, ये कभी भी सच बात नहीं बोलता है, चुनाव का दृष्टि से कर रहा है। हम लोग का भारतीय जनता युवा मोर्चा की ओर से पूरा प्रदेश में बंगाली में जो बोलता है चाकरी चाहिए बीजेपी ताई, दैट मीन्स नौकरी चाहिए, बीजेपी आएगा तो नौकरी होगा। और जितना बेरोजगार है सबको बीजेपी की ओर से हमारी अपील है,
आप लोग जाइए, फॉर्म फिलअप कीजिए। ये फर्जी जो कोशिश कर रहा है, इसे राजनीति से प्रेरित है। ये कोई बेरोजगार नौजवान को फिनेंशियल असिस्टेंस, जो सोशल रिस्पॉन्सिबिलिटी है सरकार का, वो पूरा करने के लिए नहीं कर रहा है। इसलिए कल जाइए आप। साथ साथ भारतीय जनता युवा मोर्चा की ओर से ये आपको जो मिला है, मिल जाएगा। आप थोड़ा देख लेना, इसको भी फिलअप करके कल डाल दीजिए। हमारी नकरी चाहिए, हमारी नकरी चाहिए। 2011 99 लाख अनएम्प्लॉयड यूथ, जब वाम फ्रंट यहां से लेफ्ट फ्रंट जा रहा था। अब ममता जी का सरकार में 2,15,00,000 बेरोजगार शिक्षित युवा है। एम्प्लॉयमेंट एक्ट खत्म है। 2013 का जो स्कीम 2017 में क्लोज कर दिया है। और उस वक्त 17 लाख युवा ने ये बेकार भाता के लिए एप्लीकेशन डाला था। ये मेरा बात नहीं है, ममता बनर्जी का खुद बात है। अक्टूबर 2013 में उन्होंने गवर्नमेंट का एक प्रोग्राम में डिक्लेयर किया था। इसलिए भारतीय जनता पार्टी की ओर से नेता प्रतिपक्ष के नाते हमारी प्यारे युवा समाज को, एडुकेटेड युवा समाज को गाइड करना, जो ये लोग करना चाहता है उसके ऊपर कुछ बात बोलना, ये हमारी रिस्पॉन्सिबिलिटी के अंदर आता है। इसलिए मैं आज पत्रकार सम्मेलन में इसका खुलासा किया। বাংলাদেশের তো নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে দেখা যাচ্ছে যে লক্ষণীয়ভাবে জামাতের জয় হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে অনুপ্রবেশের সমস্যা নিয়ে আপনারা বলছেন, কিন্তু রাজ্য সরকার বিএসএফ কে এখনো জমি দেয়নি। জামাতের এই জয় পশ্চিমবঙ্গের জন্য কতটা আরো চিন্তা বাড়াবে? প্রথম কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন, আমি অনুপ্রবেশের বিষয়টা ওই অল্প সময়ের মধ্যে উল্লেখ করেছিলাম বলে তিনি পরিষ্কার বলেছেন আমি জমি দেব না। এটা ইটস এ ভায়োলেশন অব দি কোর্ট অর্ডার, যেটা আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ব্যারাকপুরের মিটিংয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অর্ডারের পরেও জমি দেবে না। বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি যে সরকার আসবে, তারা 45 দিনের মধ্যে সীমান্ত সিল করার ব্যবস্থা করবে। এটা তিনি আশঙ্কা করেই বলেছিলেন। তিনি সিনিয়র পলিটিশিয়ান, তিনি জানতেন যেটাই হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে আগস্ট মাসের কোনো বিষয় এপ্রিল মে জুন জুলাইয়ের ভোট অন অ্যাকাউন্টে আসতে পারে না, তখন দেখলেন ভুল হয়ে যাচ্ছে, চিটিংবাজিটা একদম হাতে নাতে ধরা পড়ছে। সেই জন্য নবান্নতে সাংবাদিক সম্মেলন করে বললেন 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি না 28 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ হবে এবং এপ্রিল থেকে চালু করব। আচ্ছা, আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে যখন কোনো একজন সাংবাদিক সাহস করে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো তো উনি প্রশ্ন নেন না, ওনাকে প্রশ্ন করা খুব কঠিন, উনি একাই বলেন আপনাদের সেটা দেখাতে হয়, আপনারা দেখাতে বাধ্য। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাব জুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাব জুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কার।
সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ-বিয়োগ তো হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে, খুলনা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে, পঞ্চগড় থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রিয়টিক পিপল অ্যান্ড স্পেশালি দ্য হিন্দু পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। তাই আপনাদের এই নির্বাচনে সর্বাগ্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এবং পশ্চিম বাংলায় আপনারা যাতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু না হয়ে যান, এই বিষয়টাকেও ভাবনা চিন্তার অগ্রাধিকারে রাখতে হবে। এই নির্বাচনের ফলের মধ্য দিয়ে আমার এটা অবজারভেশন, এইটা আমি পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই। যারা দেখা গিয়েছিল একটা সময় একটানা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, সেভেন সিস্টার একেবারে কেটে ফেলবে, আপনার নাম করে স্লোগান, ভিডিও, তাদের অধিকাংশের গোহারা হার হয়েছে। এটা কি মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে বুঝিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ? শুনুন, বাংলাদেশে আন্দোলনের বিষয়, ওদের আভ্যন্তরীণ বিষয় আমি বলবো না ওটা নিয়ে, কিন্তু ওই আন্দোলনকে যেভাবে পাকিস্তান কিছুটা নিয়ন্ত্রণ করেছিল, তার পরবর্তী সময়ে 71-এর যে পাকিস্তান রাজাকার আল বদর, এই যে বাহিনী, এরা বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি অংশ হিসেবে কার্যত চিহ্নিত করার প্রয়াস নিয়েছিল। সেক্ষেত্রে সমগ্র সংখ্যালঘু ওখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী সমাজ, সাথে সাথে শিক্ষিত বাঙালি, কারণ বাংলাদেশ সৃষ্টি আপনারা সবাই জানেন ভাষার ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে নয়। কারণ পাকিস্তানেরও গরিষ্ঠ সংখ্যক বা অ্যাবসোলুট প্রায় 1% ছেড়ে দিলে তারা ইসলামে বিশ্বাস করেন, আর বাংলাদেশেও 90%-এর মতো মানুষ তারা ইসলামে বিশ্বাস করে। তাই বাংলাদেশ সৃষ্টিটা হয়েছিল কিন্তু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তাই তাদের মধ্যে জাগ্রত চেতনা, উন্মেষ ঘটেছে খানিকটা। তাই একদিকে যেমন আওয়ামী লীগের বিরাট অংশের সমর্থক ভোট দিতে যাননি, অন্যদিকে যারা নিরপেক্ষ বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন, ধর্মের সঙ্গে ভাষাকে না যুক্ত করে, তারা ঐক্যবদ্ধভাবে, আমি মনে করি 71-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে, এটা আরও জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। আমার আওয়ামী লীগের একটা বড় অংশ তারা উপস্থিত না থাকার সুযোগ নিয়েই জামাতিরা 70টা আসন পেয়েছে। তাই যা হয়েছে, আমি মনে করি, যেহেতু আমার মা ধর্ম বাঁচানোর জন্য বরিশাল থেকে এখানে এসেছিলেন তার পরিবার নিয়ে, আমি রাজনীতির বাইরেও ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। যেভাবে গত 1.5 বছর ধরে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সব স্মৃতি মুছে ফেলার ব্যবস্থা করা হয়েছে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা হয়েছে, আরবি সংস্কৃতি, আরবের ভাষা ওখানে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। সেটা পরেও যেটা হয়েছে আমি মনে করি ভালো হয়েছে। আমি খুব অ্যানালাইসিস করছিলাম, 3 থেকে 7% ভোটে জামাতকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি বা তার সহযোগী দলগুলো। এক্ষেত্রে আমি মনে করি বাঙালি হিন্দুরাও একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। অনেকে ভোট দিতে যায়নি আওয়ামী লীগের সমর্থকরা, যারা গেছেন তারা এই শক্তিকে রক্ষার জন্যই গেছেন। এটা একজন বাঙালি হিসেবে
রাজনীতির বাইরে আমার মনে হয়েছে ভালো হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন সরকারকে ওয়েলকাম করেছেন, নতুন প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করেছেন, তার ফলে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আগামী সরকার সুনিশ্চিত করবে, তাদের ধর্ম পালনের অধিকারে আঘাত করবে না, এবং বাণিজ্যিক ক্ষেত্রেও যে আশা প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রী করেছে এটা আমাদের সকলেই আশা যে উভয় দেশের স্বার্থে এটা আমরা নিশ্চিতভাবে ওয়েলকাম করতে পারি। বলছি, মুখ্য সচিবকে গতকাল ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, এবং যেটা জানা যাচ্ছে যে 17 তারিখের মধ্যে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তাদেরকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গতকাল জেলা শাসকদের কাজকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন নির্বাচন কমিশন, এবং আজকেই শেষ হচ্ছে শুনানির পর্ব। আপনাকে প্রথম কথা বলি, ইলেকশন কমিশনের ব্যাপারে আমার অভিযোগ আছে। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করার। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। আপনারা ইলেকশন কমিশনের আইনের ম্যানুয়াল পড়বেন, 2000 সালের ক্লিয়ার ডাইরেকশন আছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাকশন নিতে পারে, তারা অ্যাকশন নিক। এবং আমারও কিছু ভিডিও ডিএম আছেন, কালকে যে ডিএমরা কালকে মূলত আমাদের অভিযোগ এই ডিএমদের বিরুদ্ধে। আপনি ভাবতে পারছেন প্যান কার্ডকে অ্যালাউ করে দিচ্ছে? আপনি ভাবতে পারছেন এই ডিএমরা ডোমেসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে, ডোমেসাইল সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে আপনার একাধিক ডিএম আপনার এই কাজগুলো করছে। তার মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি, ডিএমস অফ কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনা অ্যান্ড পূর্ব মেদিনীপুর, এরা করছে। এবং বারওয়ানের ডিএম ওয়াজ অ্যাডভাইজ নট টু গিভ পলিটিক্যাল স্টেটমেন্ট। ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না, আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে, আপনার আইন আমাদের একদম জানা, আপনি অ্যাকশন স্টার্ট করুন। আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত, এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত এইআরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে 324 থেকে 329, স্পেশালি 324 থেকে 326, সেটা দিয়ে গেছে। আজকেই শেষ দিন, শুনানির আজকেই শেষ দিন, তারপরে ভোটার কার্যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না, এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, 2 কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, 3টে অপশন নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে, দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে।
গোটা রাজ্য জুড়ে হচ্ছে, প্যান কার্ড তো আপনি নিতে পারেন না, আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে, এটা তো কোনো বিষয়ই নয়। আপনি আপনি এটা দেখুন, আপনার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিভাবে আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, কিন্তু আপনারা করবেন না, ওই ফোন নাম্বারটা দেবেন না। হ্যাঁ, ইয়েকে পাঠিয়ে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখিয়ে দেবেন। কোথায় দেখিয়ে দিবি? তো গ্রুপে দিয়ে দিবে, পরশু ফোন নাম্বারটা ডিলিট করে দিয়ে দিচ্ছি না, আমার কাছে আছে। ফোন নম্বরটা এই যে, ফোন নম্বরটা দিন। এই যে ডোমিসাইল সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা অমিট করে পোস্ট করে দেবে, কারণ দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে আপনার। হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশন কাউন্সিলরদের, এগুলো অ্যাকসেপ্টেড নয়। আবারও বলি ইয়ারোদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইয়ারো এবং এই ইয়ারোদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে, অরবিন্দ মিনার অডিও ঘুরছে, সবার পোর্টালেও বেরিয়েছে, আপনারা জানেন। অরবিন্দ মিনা 5ই ফেব্রুয়ারি কি বলছে তার বিডিও এসডিওদের, সেটা ঘুরছে সবার কাছে, সাউথের ডিএম। এবারে আপনাদের আমি বারবার বলছি, ইয়ারোদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না, আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে, বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন না। আপনি পোস্ট করার পর দেখা গেল সেই তৃণমূলের নেতা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন। যতদিন পর্যন্ত না তিনি নির্দোষ প্রমাণিত হবেন ততদিন পর্যন্ত। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে, ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় 1000-1500 টাকা দিয়ে? এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি, ওখানকার বিডিওর এফআইআর করা উচিত সোমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে, এদের প্রমোশন পেয়ে যাবে পরে। 2টো সিকিউরিটি যদি থাকে 4টে পেয়ে যাবে, অনুব্রত পেয়েছে। হলো রাজ্যের দেওয়া 8505 জনের নামের তালিকা। এই তালিকায় কতজন কোন গ্রেডের অফিসার, তাদের ডেজিগনেশন, কতজন এআরও এবং আর অন্যান্য বিস্তারিত। তার মধ্যে মৃত আছে, কিন্তু কমিশন 2 জন মৃত আছে, আমি দিয়ে দেবো, রিটায়ার্ড আছে। কি বলবেন? কি কোর্ট কন্টেম্প্ট হবে? মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট, কোর্ট কন্টেম্প্ট হবে।
We already gathered all the documents. কোর্ট কন্টেম্প্ট হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। একটু এমনি করে অনেক হিয়ারিং এর শেষ দিন অটোমেটিক 58 লক্ষ গেছে, আজকে ওরা হচ্ছে আরো 6 লক্ষ। এতে কি বেনজল বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বেনজল যেগুলো ঢুকেছে সেই এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। আরেকটা ডিএ নিয়ে প্রশ্ন, 28 তারিখে বিকেলবেলা বলি। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিট, সবাই দেখে বুঝতে পারছেন, কোনো কাজে মন বসছে না। শুভেন্দুদা, সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সব হচ্ছে না, এই ফর্ম টর্ম ইত্যাদি ইত্যাদি সব, এই যে ফর্ম, এই যে সব হচ্ছে, কোথায় গেল না এই ফর্ম, এগুলো সব হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। শুধু প্রভাত মিশ্র এসিএস ফিনান্সের হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে 1,500 কোটি টাকা, 500 টাকা করে বাড়লে 1,500 কোটি টাকা মতো লাগে, 1,500 থেকে 2,000 কোটি। পুরোটা এখনো 2,20 লক্ষর অ্যাকাউন্টে যায়নি। যেমন 20 লক্ষ বাড়িরও 60,000 টাকা করে সবার কাছে যায়নি, 6-7 লক্ষ লোক পেয়েছেন। সেসব আমাদের কাছে তথ্য আছে। এইটা, এই যে পথশ্রী উনি 20,000 কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার যে টাকা, সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই 500 টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে। কিন্তু এইসব আমি ফিনান্সের সব বলে দেবো, আমি সব বলে দেবো। আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ে ডায়ে সব। কিন্তু মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। 2.5 কাঠা জায়গা কিনেছেন, প্রাচীর করে রেখে দিয়েছেন। উনি হারবেন, হারার পরে তো বলছি স্থায়ী ঠিকানা দরকার। একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম ওটা পোর্টের জায়গা। সি পারচেজ 2.5 কাঠা জায়গা, বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন, ছবি আমার কাছে আছে, দিয়ে দেবো ভোট ঘোষণা হলে, ওয়ান ফাইন মর্নিং। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্সেন্ডেলে পোস্ট করলো, আবার পরে সেটা সরিয়ে নিল, এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত সভা। কোথায়? পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক কে খুন করেছে নামটা শুনবেন নাকি? যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড, আপনি যাবেন তো এই বাড়িতে? এবার একটা কিছু বলুন, কোথায় বাংলা পক্ষ? পুরুলিয়ার সুখেন মাহাতো খুনে মূল অভিযুক্তর নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। মোহাম্মদ আমিন শৌকত শেখ, আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি। আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি। আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী, সুমন ভট্টাচার্য থেকে খেদানো সাংবাদিক, কি নাম, রন্তিদেব, আমরা এদের বক্তব্য শুনতে চাইছি। Shubhendu, the Election Commission has asked Chief Secretary to comply with orders by 17, but till now Several times Election Commission advised them, directed them, they want negotially the state government shall work according to the law and constitution. But state government always defy guideline and instruction from the Election Commission of India. Our appeal and demand with folded hand to ECI, please take appropriate action
and do the needful, because Election Commission has ample scope to take any action against the functionaries, those who are appointed by the Election Commission of India. Our Constitution, please read Article 324 to 329, especially 324 to 326. Election Commission, please take strong action against the officers and employees, those who are working politically, unethically, and under the guidance of the IPAC and Chief Minister Mamata Banerjee. Also, another question that Jamaat has won the bordering districts. It's a concern for national security. It's a alarming. It's a very alarming. The extremist force are won the election adjoining the Bengal border. It's a serious threat of our country as well as the West Bengal. देश की सुरक्षा के लिए कितना बड़ा ये देखिए, आप देख लेना, त्रिपुरा, मिजोरम, मेघालय बॉर्डर में बीएनपी का जीत हुआ है, 1-2 एरिया छोड़ के। लेकिन बंगाल में जामात का ज्यादातर हमारी 9 डिस्ट्रिक्ट का बॉर्डर में हुआ है। इट्स ए वेरी अलार्मिंग, दे आर एक्सट्रीमिस्ट फोर्स। इसलिए हमारी 550 किलोमीटर एरिया फेंसिंग नहीं है, सफिशिएंट एडिक्वेट लैंड प्रोवाइड नहीं किया है पश्चिम बंगाल सरकार, ड्यू टू देयर हाई अपीजमेंट पॉलिटिक्स एंड वोट बैंक पॉलिटिक्स। इसलिए ये अलार्मिंग है, लेकिन ज्यादा दिन तक चिंता का बात नहीं है। अप्रैल महीने में भाजपा सरकार आ रहा है। हमारी देश का स्वराष्ट्र गृह मंत्री, हमारी नेता अमित शाह जी ने कुछ दिन पहले हमारी कार्यकर्ता सम्मेलन ने बता दिया, ये बीजेपी सरकार आएगा, बीजेपी का चीफ मिनिस्टर विद इन 45 डेज ये बॉर्डर को सील करने के लिए जो काम करना है करेगा। जैसे त्रिपुरा और आसाम में पहले इस तरीके से हालत था, वहां बीजेपी सरकार आने का बाद ये जो हमारा जो प्रॉब्लम था रिजॉल्व हो गया। यहां भी आने वाला दिन में रिजॉल्व हो जाएगा। अब मान के चलिए अप्रैल तक यहां भाजपा सरकार आ जाएगा। हुमायूं कबीर बोल रहे हैं कि अगर कोई भाजपा के लीडर बाबरी मस्जिद तोड़ने के लिए जाए तो उनको 10 फीट जमीन के नीचे गाड़ देंगे। हुमायूं कबीर बोल रहे हैं अगर कोई भाजपा के नेता बाबरी मस्जिद तोड़ने के लिए जाए मुर्शिदाबाद तो वो उनको 10 फीट नीचे गाड़ देंगे। इसलिए पश्चिम बंगाल में बीजेपी सरकार चाहिए। बाबर का नाम निशान पूरा तरह से हटाने के लिए बीजेपी सरकार चाहिए। इसलिए बीजेपी सरकार चाहिए। बंगाल का जनता, राष्ट्रवादी जनता, सनातनी जनता को सबको एकजुट होकर बीजेपी को लाना चाहिए, मुगल का नाम और निशान हटाने के लिए। ये कोई भारतीय नहीं था, ये मुगल था। ये मंदिर तोड़ने के लिए, हमारी माँ बेटी बहन को इज्जत लूटने के लिए आया था। इसका नाम नहीं रहना चाहिए। সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের কাছ থেকে বার্তা নিয়ে তারা নির্বাচনী ইস্তেহার তৈরি করবে। সরাসরি মানুষের বার্তায় তৈরি হবে সিপিএম এর নির্বাচনী ইস্তেহার। ভারতীয় জনতা পার্টি তো অনেক আগেই এটা করে দিয়েছে। তাপস রায় এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং চেয়ারম্যান আমাদের সংকল্পপত্র কমিটি, তারা তো অনেক আগেই করেছে। আমরাও বিভিন্ন মণ্ডলে গিয়ে বক্স ওপেন করেছি, মানুষের মতামত নিয়েছি। আমাদের দেখে যদি কেউ শেখে ক্ষতি কিছু নেই, কিন্তু সিপিএমকে বলবো যে এবারেও শূন্য কাটবে না, মহাশূন্যের পথে সিপিএম।